নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় আগামী বিধানসভা ভোটে বামেদের ভবিষ্যৎ। আর এই বিষয়ে আজ আমরা কথা বলবো সিপিআই নেতা ডক্টর শুভম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে পাঁচমিশালিতে স্বাগত। নমস্কার, আপনাকেও নমস্কার। আগামী ভোটে বামেদের ভবিষ্যৎ কি বলে মনে করছেন? দেখুন প্রথম কথা হচ্ছে ইলেকটোরাল পলিটিক্সে ওই অতীতের ফলাফল দেখে কোনো কিছুই প্রেডিক্ট করা যায় না। 2006 সালে বামফ্রন্ট 235টা আসন পেয়েছিল। তারপরে একটা বড় রাজনৈতিক ঘটনা, নন্দীগ্রামের ঘটনা। তারপরেই 2008-এর পঞ্চায়েত নির্বাচন থেকেই রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন শুরু হয়ে গেল। 2008 সালের পঞ্চায়েতেই তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা জেলায় হ্যাবক সাফল্য পেয়েছিল। এবং তারপরে 2009-এর লোকসভাতে মানুষ বুঝতে শুরু করলো যে তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে। সুতরাং রাজনীতিতে একটা বড় ঘটনা রাজনৈতিক অবস্থার পরিবর্তন ইলেকট্রাল পলিটিক্সে করে দেয়। সুতরাং আপনারা যদি 2021-এ বামেরা শূন্য হয়েছে সেই দেখে যদি 2026-এর বামেরা কি ফল করতে পারে ধরে নেন, সেটা মনে হয় সঠিক হবে না। এর মাঝে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে বড় ঘটনার মধ্যে SIR এর ঘটনা রয়েছে। মানুষ আতঙ্কিত, অলরেডি 76 লক্ষ নাম বাদ চলে গেল। সুতরাং বহু ঘটনা এবং এতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা, হিংসার ঘটনা ঘটেছে যা অতীতে আমরা দেখিনি। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বহু ঘটনা ঘটেছে, বড় বড় রাজনৈতিক ঘটনা যেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে অভ্যস্ত ছিল না, সেরকম ঘটনা ঘটেছে। সুতরাং 21-এর ফল দেখে 26-এর ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না। 21-এর ফল দেখে 26-এর ভোটের গণনা করা ঠিক হবে না বা ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না, সে কথা আপনি বলছেন, মানলাম। কিন্তু বামেদের ক্ষয়ের শুরু থেকেই আরেকটা ন্যারেটিভ রাজ্য রাজনীতিতে উঠে এসেছে। একটা কথা বলা হচ্ছিল যে রামের ভোট, বামের ভোট রামে গেছে এবং আগে রাম পরে বাম। আপনি কি এই ন্যারেটিভে বিশ্বাস করেন এবং এর সঙ্গে কি বামেদেরও মদত ছিল বলে আপনি মনে করেন? দেখুন, বিষয়টা হচ্ছে একটা ছোট অংশ প্রাথমিকভাবে বামপন্থী কোর ভোট, যেটা মানে দীর্ঘ হয়তো 3 দশক 4 দশক ধরে বামপন্থীদের ভোট দিয়ে এসছে, সেই রকম ভোটারদের একটা ছোট অংশ বিজেপিতে পার্মানেন্টলি শিফট করেছে বা বিজেপিতে ভোট দেওয়া শুরু করেছে। এটা হতে পারে এবং এটা অস্বীকার করছি না, এটা হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু মূল বিষয় যেটা, আপনি যদি ধরে নেন যে বামেরা এক সময় 45% ভোট পেয়েছিল, এখন 5% ভোট পাচ্ছে, মানে পুরো 40% ভোট বামেদের ভোট বিজেপিতে শিফট করেছে, বিষয়টা সেটা নয়। আজকে আপনি যদি ইলেকটোরাল পলিটিক্সের গোটা বিশ্ব তথা দেশের ইলেকটোরাল পলিটিক্সের যদি ট্রেন্ড দেখেন, তাহলে পুরো ভোটটা ভাগ হয়ে যায় হচ্ছে যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতাসীন দল এবং যারা প্রধান বিরোধী দল তাদের মধ্যে। আজকে ধরুন আমেরিকার কথাই যদি ধরেন, আমেরিকায় এই ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে 99% ভোট ভাগ হয়ে যায়। তৃতীয় পার্টি যেগুলো লাইবার্টেরিয়ান পার্টি বা ধরুন বামপন্থী দল আছে, পার্টি ফর সোশ্যালিজম এন্ড লিবারেশন, তারা দশমিকে ভোট পায়। কিন্তু তাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট। কিন্তু যেহেতু ইলেকট্রাল পলিটিক্সের ভোটটা ভাগ হচ্ছে প্রথম শক্তি আর দ্বিতীয় শক্তির মধ্যে, তাই তৃতীয় শক্তি হিসেবে যে অবতীর্ণ হচ্ছে তার ভোট পার্সেন্টেজটা অনেক কমে যাচ্ছে। আমাদের দেশে কেরালায় ধরুন, কেরালায় এখন আপনি সাংগঠনিক ক্ষমতার কথা বললেন, তো আগামী বিধানসভা নির্বাচনের আগে আমি যেটা সাংগঠনিক শক্তি কতটা মজবুত করতে পারলো? না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বামেরা 2021 সালে নির্বাচনে অবতীর্ণ হয়েছিল তৃতীয় শক্তি হিসেবে। সুতরাং এটা তৃণমূল প্রথম শক্তি এবং প্রধান বিরোধী শক্তি বিজেপি, এটাই দাঁড়িয়ে গেছিল 21-এর নির্বাচনে। সেই জন্য সাধারণ মানুষ যারা তৃণমূলকে ক্ষমতায় রাখতে চেয়েছিল তারা তৃণমূলকে ভোট দিয়েছিল এবং যারা তৃণমূলকে সরাতে চেয়েছিল তারা বিজেপিকে ভোট দিয়েছিল। এবার তৃণমূলকে সরাতে চাওয়া ভোট মানেই তারা যে একদম সংগঠিত বাম ভোট, রেজিমেন্টেড বাম ভোট, সেটা বিজেপিতে গেল সেই বিষয়টা নয়। সেটা হচ্ছে তৃণমূলকে সরাতে চাওয়া ভোট। তারা যেহেতু মনে করেছে বিজেপি প্রধান বিরোধী, তাই তারা বিজেপিকে 21-এ ভোটটা দিয়েছিল। এবার যদি তারা মনে করে যে 26-এ বিজেপি
বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে সরানো যাবে না, কারণ 21-এর নির্বাচনের পরে বিজেপির 77 জন বিধায়ক ছিল, সেই 77 জন বিধায়কের মধ্যে 7 জন বিধায়ক 6 মাসের মধ্যে আবার তৃণমূলে ফিরে গেছিল। এখন বিজেপির বিধায়ক সংখ্যা 64-র নিচে, মানে অলরেডি 15 জন বিধায়ক বিজেপির জেতা তারা তৃণমূলে রয়েছে। এবং আজকে মানুষ জানে যে বিজেপি তৃণমূলের মধ্যে দলবদলটা খুব সহজ স্বাভাবিক একটা বিষয়। সুতরাং মানুষ যদি একবার মনে করে যে তৃণমূলকে সরাতে বিজেপি বিশ্বাসযোগ্য শক্তি নয়, বামেরা বিশ্বাসযোগ্য শক্তি, তাহলে এই যে ভোটটা যেটা বাম থেকে বিজেপিতে শিফট হয়েছিল তৃণমূলকে সরানোর জন্য, তারা কিন্তু আবার বামে ফিরে আসবে, আমি এটা বলতে চাইছিলাম। আপনার এই কথাটা যদি মেনেও নিই তর্কের খাতিরে, কিন্তু মানুষকে সেই বোঝানোর কাজটা যদি করতে হয় তাহলে একটা দৃঢ় সংগঠন দরকার। এই কবছরে বামেরা কি তাদের সেই হারিয়ে যাওয়া সংগঠনকে মজবুত করতে পেরেছে? বামেদের সংগঠন কোনোদিনই হারিয়ে যায়নি। আপনি যদি দেখেন 2016-র পরে, 16 অব্দি তো বামেরা বিরোধী শক্তি ছিল, 2016-র পরেও আপনি দেখবেন প্রতি 1 বছরে বা 1.5 বছরে বামেরা যেমন বরাবর ব্রিগেড করে এসছে, সেরকম প্রতি 1 বছর 1.5 বছর অন্তর বামেরা ব্রিগেড করেছে। বামেরা যতবার ব্রিগেড করেছে ব্রিগেডের মাঠ উপচে গেছে। জমায়েতের দিক দিয়ে, মানে রাজ্যে কেন্দ্রীয় জমায়েতের দিক দিয়ে বামেদের শক্তি কমেনি। তৃতীয়ত হচ্ছে যদি লাস্ট পঞ্চায়েত নির্বাচন ধরেন, ব্রিগেডের সভা দিয়ে কি ভোটের শতাংশ বা ভোটের ফল বিচার করা যায়? যায় না। হয় না, হয় না। আমি দুটো জিনিসই বলছি, একটা হচ্ছে কেন্দ্রীয় জমায়েতের শক্তি, আর দ্বিতীয় হচ্ছে একদম বুথ স্তরের সংগঠন বা বুথ স্তরে যে মানুষের উপস্থিতি সংগঠনে। আপনার মনে থাকবে এই যে লাস্ট 2023-এর পঞ্চায়েত নির্বাচন হলো, সেই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে সমস্ত কাগজে এটা বেরিয়েছিল যে তৃণমূলের বিরুদ্ধে, মানে সম্ভবত 61,000 বুথ ছিল পঞ্চায়েত নির্বাচনে, সেই 61,000 বুথে তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বেশি বুথে প্রার্থী দিয়েছিল বামেরাই। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে সেইভাবে ঐক্য ছিল না। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে সংখ্যায় আসনে প্রার্থী দিয়েছিল গ্রাম সভায়, তার থেকে অনেক বেশি গ্রাম সভায় প্রার্থী দিয়েছিল কিন্তু বামেরা। এটা প্রমাণ করে যে বুথ স্তরে মানুষের উপস্থিতি সংগঠনে সেটা বিজেপির থেকে বামেদের এখনো অনেক বেশি। আপনি কংগ্রেসের সঙ্গে জোটের কথা উল্লেখ করলেন, আগামী বিধানসভা নির্বাচনে তো কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, তাহলে এর প্রভাব বামেদের ভোটে ইতিবাচক হবে না নেতিবাচক হবে? দেখুন, আমি শুধু দুটো উদাহরণ আপনাকে দিচ্ছি। 2021 সালে বামেদের সাথে কংগ্রেসের জোট ছিল। 2021-এর ডিসেম্বর মাসে কলকাতা কর্পোরেশন নির্বাচন হয়েছিল। সেই কলকাতা কর্পোরেশন নির্বাচন এবং 2022-এর ফেব্রুয়ারিতে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছিল 108খানা পৌরসভায়। কলকাতা কর্পোরেশন নির্বাচনেও বামেরা কংগ্রেস আলাদা লড়েছিল, 108খানা পৌরসভার নির্বাচনেও বাম কংগ্রেস আলাদা লড়েছিল। কলকাতা কর্পোরেশন নির্বাচনের ফল কি হয়েছিল? বামেরা 2টো আসনে জয়ী হয়েছিল, অধিকাংশ আসনে দ্বিতীয় পজিশনে উঠে এসেছিল। আজকে কলকাতা কর্পোরেশনের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যেটা প্রধানত বিরোধী দলনেতা বা বিরোধী দলনেত্রীকে দেওয়া হয়, সেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন কমরেড মধুচন্দ্রা দেব, যিনি সিপিআই এর জয়ী কাউন্সিলর। সুতরাং বামেদের কাছেই এই কলকাতা কর্পোরেশনের বিরোধী পদটা গেছে। 108খানা পৌরসভা নির্বাচন হয়েছিল, তার মধ্যে একমাত্র একটা পৌরসভা যেখানে বিরোধীরা বোর্ড গঠন করেছিল, সেটা হচ্ছে তাহেরপুর। আপনাদের মনে থাকবে নদিয়ার তাহেরপুরে বিরোধীরা বোর্ড গঠন করেছিল। কারা করেছিল? বামেরা করেছিল। এবং 108খানার মধ্যে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ পৌরসভায় বামেরা দ্বিতীয় পজিশনে উঠে এসেছিল। সেই সময় আরো 4টে কর্পোরেশন নির্বাচন হয়েছিল, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর। তার মধ্যে একমাত্র আসানসোল বাদ দিয়ে বাকি 3টে কর্পোরেশনে বামেরা দ্বিতীয় স্থানে এসেছিল। যে চন্দননগরে বামেরা 21 সালের বিধানসভায় 9% ভোট পেয়েছিল, সেই চন্দননগরে পৌরসভা নির্বাচনে বামেরা 31% ভোট পেল, আর যে বিজেপি 30% ভোট পেয়েছিল তারা 7% ভোট পেল পৌরসভা নির্বাচনে। সুতরাং 21-এর বিধানসভায় ভরাডুবির 1 বছরের মধ্যে রাজ্যে কর্পোরেশন নির্বাচন এবং পৌরসভা নির্বাচন, যেখানে বাম এবং কংগ্রেস আলাদা লড়লো, সেখানে বামেরা দারুণ সাফল্য পেল এবং দ্বিতীয় স্থানে উঠে এলো। সুতরাং আমরা এটা আশা করতেই পারি যে এবারেও আমরা সেটাই দেখবো। বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করছে না, কিন্তু আইএসএফ এর সঙ্গে জোট করছে। আমার প্রশ্ন দুটো, আইএসএফ কে আপনারা ধর্মনিরপেক্ষ দল বলে মনে করেন, এবং তাদের সঙ্গে জোট করার ফলে বামেদের কি রাজনৈতিকভাবে লাভ হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ধর্মনিরপেক্ষ না মনে করলে তো আমরা আসন সমঝোতা করতাম না। কারণ হুমায়ুন কবিরও তো বামেদের সাথে আসন সমঝোতা করতে চেয়েছিল, আপনারা জানেন, বামেরা করেনি।
এবং বামফ্রন্টের অন্তর্গত মূল যে চারটে দলেরই পৃথক পৃথক রাজনৈতিক অবস্থান এটা ছিল যে হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষ নয়, হুমায়ুন কবিরের দলকে ধর্মনিরপেক্ষ শক্তি বলে বিশ্বাস করা যায় না, সেই জন্য বামেরা করেনি। ঠিক একইভাবে আইএসএফ কে নিয়ে কিছু তর্ক, কিছু বিতর্ক, কিছু আলোচনা বামপন্থী দলগুলোর মধ্যে আছে। আমি বলছি আমাদের পার্টি সিপিআই এর মধ্যেও আইএসএফ কে নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে মনে করছি যে আইএসএফ ধর্মনিরপেক্ষ দল। এবং আপনি যদি আইএসএফ এর প্রার্থী তালিকা দেখেন, বোধহয় সম্ভবত 29টা না 23টা বোধহয় প্রার্থী অলরেডি ঘোষণা করেছে। সেই প্রার্থী যাদেরকে ঘোষণা করেছে যদি দেখেন, তাহলে দেখবেন যে সমাজের সর্বস্তরের সব রকম ধর্মের সমস্ত জাতির মানুষের রিপ্রেজেন্টেশন আইএসএফ এর প্রার্থী তালিকায় রয়েছে। সুতরাং এবং আইএসএফ এর যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তার বক্তৃতায় কোন রকম কোন সাম্প্রদায়িক বক্তব্য আমরা আজ পর্যন্ত শুনিনি, বরঞ্চ উনি বক্তৃতায় বারবার ধর্মনিরপেক্ষতার কথাই বলেন। সুতরাং আইএসএফ কে বামপন্থী দলগুলো এখনো অবধি ধর্মনিরপেক্ষ দল হিসেবে মনে করে বলেই আইএসএফ এর সাথে আসন সমঝোতা করেছে। কিন্তু যেটা আপনি নওশাদ সিদ্দিকীর কথা উল্লেখ করলেন, কিন্তু নওশাদ সিদ্দিকীর বড় ভাই আব্বাস সিদ্দিকী সরাসরি বলেছেন যে আমরা বিজেপিকে ভালোবাসি। তাহলে যে দলের নেতা সরাসরি বিজেপিকে ভালোবাসি বলছে, এমন একটা দলের সঙ্গে যদি আপনারা জোট করে ভোটে লড়েন, তাহলে মানুষের কাছে কি বার্তা যাবে? আমি বলছি না যে প্রথম কথা হচ্ছে আব্বাস সিদ্দিকী আইএসএফ দলের কোনো পদে নেই, আইএসএফ দলের নেতা আব্বাস সিদ্দিকী নয়। দ্বিতীয়ত হচ্ছে ওই যে আমি বললাম যে আইএসএফ এর রাজনৈতিক মূল্যায়ন নিয়ে আমাদের পার্টিতেও বিতর্ক হয়েছিল। এই আব্বাস সিদ্দিকীর যে বক্তব্যগুলো আপনি বলছেন, সেই আব্বাস সিদ্দিকীর বক্তব্য বা আব্বাস সিদ্দিকীর ধর্মীয় অবস্থান এবং ধর্মীয় প্রচার সভায় বক্তব্য, সেগুলো নিয়েই আমাদের পার্টিতে বিতর্ক ছিল। কিন্তু এই বিতর্কটা আপাতত মিটেছে এবং আমরা আইএসএফ কে ধর্মনিরপেক্ষ দল হিসেবে সিপিআই মনে করেছে, বামফ্রন্ট মনে করেছে। কারণ হচ্ছে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী, চেয়ারম্যানের নাম নওশাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদকের নাম বিশ্বজিৎ মাইতি অতীতে ফরওয়ার্ড ব্লকের সাথে যুক্ত ছিলেন, ছাত্র ব্লকের রাজ্য সভাপতি ছিলেন। আমরা যখন এআইএসএফ করতাম, ছাত্র আন্দোলনে ছিলাম, তখন বিশ্বজিৎ মাইতি ছাত্র ব্লকের রাজ্য সভাপতি ছিলেন। সেই বিশ্বজিৎ মাইতি হচ্ছে মানে একদম বামপন্থী রাজনীতি থেকে উঠে আসা, সেই বিশ্বজিৎ মাইতি হচ্ছে এখন আইএসএফ এর সাধারণ সম্পাদক, আর নওশাদ সিদ্দিকী হচ্ছেন আইএসএফ এর চেয়ারম্যান। আমরা মনে করি যে আমি বামপন্থী রাজনীতি করি বা আমার বাবা বামপন্থী রাজনীতি করেন বলি আমার পরিবারের সবাইকেই বামপন্থী রাজনীতি করতে হবে, তার যেরকম কোনো মানে নেই। সেরকম কারুর ভাই বামপন্থী রাজনীতি বা ধর্মনিরপেক্ষতার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত নয় বলে তার ভাই বা তার আত্মীয় বামপন্থী দল করতে পারে না বা বামপন্থীদের সাথে থাকতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। আপনাকে শেষ প্রশ্ন করব, রাজ্যে বর্তমান ভোট রাজনীতির ক্ষেত্রে বামফ্রন্টের বড় শরিক সিপিএম এর অবস্থা যেখানে খারাপ, সেখানে আগামী বিধানসভা ভোটে বামফ্রন্টের ছোট শরিক দলগুলো যেমন সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এদের ভোটের ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করছেন? না, প্রথম কথা হচ্ছে সিপিএম এর অবস্থা খারাপ আলাদা করে উল্লেখ করাটা সঠিক বা যথার্থ কিনা আমার মনে হয় না। কারণ হচ্ছে গতবারেও সামগ্রিকভাবে বাম ফ্রন্ট লড়াই করেছিল এবং বাম ফ্রন্টের সাথে কংগ্রেস আইএসএফ জোট লড়াই করেছিল। আমি আবার বলছি, মানুষ বুঝেছিল ক্ষমতায় আছে তৃণমূল, মানুষ বুঝেছিল প্রধান বিরোধী শক্তি হচ্ছে বিজেপি। মিডিয়াও সেক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল। মিডিয়া এমন ভাবে দেখিয়েছিল যে তার আগে অব্দি রাজ্যে তো বামেরাই 2016 সালের বিচারে বিরোধী শক্তি ছিল, কিন্তু 2021-এর নির্বাচনের আগে 2019-এর লোকসভার ফলটাকে বেশি মাত্রায় হাইলাইট করে মিডিয়া এমন ভাবে দেখিয়েছিল যে রাজ্যে তৃণমূলকে সরাতে প্রধান বিরোধী শক্তি হচ্ছে বিজেপি এবং বাম, কংগ্রেস এবং আইএসএফ এর জোট হচ্ছে তৃতীয় শক্তি। এইরকম ভাবে মিডিয়া বিষয়টাকে তুলে ধরেছিল। সুতরাং সেইখানে তৃতীয় শক্তি হিসেবে যে ভোটটা পাওয়ার, বামেরা সেই ভোটটাই পেয়েছিল এবং সেই ভোটের মধ্যে সিপিআইএম অধিক আসন সংখ্যায় লড়াই করেছিল, তাই তাদের ভোট পার্সেন্টেজ তুলনামূলক বেশি ছিল। সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কম আসনে লড়াই করেছিল, তাই সেই রেশিওতেই তারা ভোট পার্সেন্টেজ পেয়েছিল। এবং 26-এর নির্বাচনেও এই বাম এবং আইএসএফ যে আসন সমঝোতা হয়েছে,
বা মূলত বামফ্রন্টের দলগুলোর মধ্যে যে আসন বন্টন হয়েছে, হ্যাঁ, সেখানে এরকম হবে না যে বামফ্রন্টের কোনো একটা শরিক, কারণ মানুষের কাছে বামফ্রন্ট হচ্ছে তৃতীয় শক্তি। তারা যদি মনে করে যে তৃণমূলকে সরাতে বিজেপি বিশ্বাসযোগ্য শক্তি নয়, তাহলে তারা বাম ফ্রন্টকে ভোট দেবে। এবার বাম ফ্রন্টকে ভোট দেবে মানে এরকম হবে না যে বাম ফ্রন্টের মধ্যে কোনো একটা শরিক দল তাদের আসনে 30% ভোট পেল, আর অন্য কোনো একটা শরিক দল 10% ভোট পেল, সেটা হবে না। যেহেতু বাম ফ্রন্ট সামগ্রিকভাবে একসাথে একটা শক্তি হিসেবে আইএসএফ এর সাথে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনের লড়াইয়ে যেহেতু উপনীত হচ্ছে, তার ফলে যদি বামফ্রন্টের একটি শরিক দল 45% ভোট পায় তার আসনগুলোতে, তাহলে অন্য শরিক দলগুলো সেই 44-45% কাছাকাছি ভোট পাবে। বামফ্রন্টের কোনো একটা শরিক দল আলাদা শতাংশ ভোট পাবে, অন্য শরিক দল আলাদা শতাংশ ভোট পাবে, সেটা হবে না। যার যার আসনে তারা কাছাকাছি ভোটই পাবে ভোট শতাংশের হিসেবে। সত্যিকারের ভোটের ফলাফল শতাংশের হিসেব আমরা 4 তারিখে জানতে পারবো। তখনই বোঝা যাবে রাজ্যের মানুষ কাকে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে মেনে নিল। ফলে আমাদের নজর থাকবে 4 তারিখের দিকে। আজকের আলোচনা এখানে শেষ করছি। আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিন অন্য বিষয়ে কথা হবে। নমস্কার।